ছেলেটির বাবা ছেলেটির প্রেমিকার চাচির সাথেই পরকীয়ায় যুক্ত ছিল। অ্যাফেয়ার ছিল তাদের মাঝে, কিন্তু হঠাৎ করেই একের পর এক টুইস্ট আসতে শুরু করে। ছেলেটি এবং তার বাবা খুনের কেসে ফেঁসে যেতে থাকে একের পর এক। ছেলেটি এবং তার বাবা শেষ পর্যন্ত কি করেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ এর সিজন 1। এই ওয়েব সিরিজটিতে ক্রাইম, ড্রামা, থ্রিলার, সাসপেন্স, রোমান্স সবকিছুই রয়েছে, সাথে অ্যাকশনও। তো আশা করি ওয়েব সিরিজটি আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এই ওয়েব সিরিজের লিড ক্যারেক্টারে রয়েছে মির্জাপুর ওয়েব সিরিজ খ্যাত মুন্না ভাই, দিব্যেন্দু শর্মা। আর ওয়েব সিরিজের শেষে থাকা টুইস্ট আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতে একটি কলেজ ফাংশনে চিফ গেস্ট হিসেবে মুখ্যমন্ত্রীর সাথে সত্যজিৎ শর্মাও আসে। সেখানে কলেজের ফাংশন চলাকালীন একটা সময় একটা পারফরমেন্স চলে আসে, কনম্যান পারফরমেন্স। সেখানেই দেখা যায় আখিলকে, যে একটি গান নিয়ে একটা অ্যাক্টিং করছিল। ঠিক তখনই গানটা আখিল ধরে সত্যজিৎ শর্মার দিকে। সবাই ভাবতে থাকে এটা তার অ্যাক্টিংয়েরই একটা অংশ, কিন্তু একটা সময় হুট করেই সত্যজিৎ শর্মাকে সে গুলি করে বসে। চারিদিকে হইচই পড়ে যায়। পুলিশ আখিলকে ধরে ফেলে। দেখা যায় সত্যজিৎ সেখানে গুলি খাওয়ার পরে মারা যায়। এরপরেই একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। পুলিশ অফিসার নিকুঞ্জন তেওয়ারিকে দেখা যায় একটি বাড়ির ভেতরে লুকিয়ে ঢোকে। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি মহিলা তাকে চেয়ারের সাথে বেঁধে রেখে মহিলাটি তাকে জিজ্ঞেস করে, আপনি কেন খুন করেছেন? নিকুঞ্জন বলে, আমি তাকে খুন করিনি। এরপরেই মহিলাটি নিকুঞ্জনকে বেঁধে পেটাতে থাকে। ঠিক তখনই নিকুঞ্জন বলে, থামো, আসলে তারা এখানে রোল প্লে করছিল, কিন্তু নিকুঞ্জনের ওয়াইফ তাকে বেশি টর্চার করে ফেলেছিল, এই জন্য নিকুঞ্জন রোল প্লেটা আর করে না। ঠিক তখনই তাকে একজন ফোন করে। নিকুঞ্জন রেগে যায়, বলে, আজকে অফ ডে, আজকে কেন ফোন করেছো? কিন্তু ওপাশ থেকে বলে, একটি মার্ডার হয়েছে, তাড়াতাড়ি থানায় আসুন। শহরের নামকরা উকিল সত্যজিতের খুন হয়েছে, তাড়াতাড়ি থানায় চলে আসে নিকুঞ্জন। এদিকে মিডিয়া জুড়ে এটা ফলাওভাবে প্রচার করা হয় যে বানারস পুলিশের অদক্ষতার কারণে শহরে আরও একটি খুন। নিকুঞ্জন তাকে জিজ্ঞেস করে, কেন সত্যজিৎ সাহেবকে মেরেছ? আর শুনলাম খুন করার পরে নাকি তুমি পালিয়েও যাওনি। আখিল বলে, এটার বর্ণনাটা একটু জটিল, আপনাকে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনতে হবে। নিকুঞ্জন বলে, যা বলার তাড়াতাড়ি বলো। আখিল বলতে শুরু করে, সে এবং তার বাবা একটি মিষ্টির দোকানে কাজ করত, যার ওনার ছিল মুকেশ। যে লোকটা ছিল খুবই রকচটা স্বভাবের, সে সবসময় তাদের বকাঝকাই করে রাখত। এর কিছুক্ষণ পরেই দেখা যায় সে মিষ্টির দোকানে কয়েকজন লোক আসে, যাদের সবার কাছেই গান ছিল। তাদের দেখে মুকেশ ভয় পেয়ে যায় এবং তাদের আদর করে বসায় মিষ্টি খেতে দেয়। কিছুটা পাশে এসেই মুকেশ কল করে সত্যজিৎকে। এই মুকেশ ছিল সত্যজিতের বড় ভাই। তখনই সে তাকে কল করে। মুকেশ বলে, মুন্নার লোকেরা আমার দোকানে এসেছে। সত্যজিৎ বলে, তুমি টেনশন করো না, কোথাকার কোন মুন্না আমি দেখে নিচ্ছি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, মুন্না তার সামনেই বসেছিল। আসলে সত্যজিৎ আর মুন্না একে অপরের সাথে হাত মিলিয়েছিল। তারা বানারসে একটি প্রজেক্ট তৈরি করতে চাইছিল, আর এই জন্যই মুকেশের দোকানটা খালি করা দরকার। সত্যজিৎ মুন্নাকে দিয়ে মুন্নার নাম করিয়ে সেই দোকানটা খালি করতে চাইছে, কিন্তু মুন্না সেই কাজটা ঠিকঠাক মতো করতে পারছে না। এই জন্য সত্যজিৎ তাকে কিছুটা ধমকি দেয় যে কাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য। কিছুক্ষণ পরে মুকেশের দোকান থেকে সেই লোকগুলো দোকানের জিনিস কিছুটা ওলটপালট করে দিয়ে অবশেষে তারা সেই দোকান থেকে মুকেশের কাছ থেকে টাকা চেয়ে চলে যায়। এদিকে আখিল এবং তার বাবা, যার নাম ছিল বাবু, কাজ শেষে রাতের বেলা দুজনেই আরাম করতে চলে যেত কোথাও দূরে কোনো একটা খালি বাড়িতে, যারা অনেকটাই ধনী। আসলে সেই সব বাড়িতে যাওয়ার পরে আখিল এবং তার বাবা সেই বাড়িতে আয়েশ করত, আরাম করত আর রাতটা কাটিয়ে দিত। সকালে আবার লুকিয়ে বের হয়ে যেত, কিন্তু তারা তেমন দামি কোনো জিনিস সেই বাড়িগুলো থেকে চুরি করত না, যার ফলে বাড়ির লোকগুলো সেগুলো টেরও পেত না। তখনই দেখা যায় তারা বসে ড্রিঙ্কস করছিল সেই বাড়িতে। আখিলের ফোনে একটি ফোন আসতে দেখা যায়। ফোনটা ছিল তার বাবার প্রেমিকার। আখিল বলে, তোমার প্রেমিকা আমার ফোনে কেন ফোন দিচ্ছে? তখনই সেখানে দেখা যায় আখিলের বাবাকে তার প্রেমিকা যেতে বলছিল। তখনই আখিলের বাবা সেই বাড়ি থেকে মেয়েদের একটি আন্ডারগার্মেন্টস চুরি করে নেয় এবং তারা বলতে থাকে, আর একটুক্ষণ থেকেই চলে যাব। ঠিক তখনই দেখা যায় সেই বাড়ির লোকেরা চলে আসে। যদিও আখিলের বাবা ভালো করেই খোঁজ নিয়েছিল, কিন্তু হঠাৎ করেই সে বাড়িতে লোকগুলো চলে আসে। এজন্য তারা দৌড়ে সে বাড়ি থেকে পালিয়ে বের হয়ে যায়। এরপরে দুই বাবা আর ছেলে মিলে একটি বাড়িতে আসে। আখিল বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে।
তার বাবা ভেতরে যায়। দেখা যায় মুকেশের ওয়াইফ রেনু, আর রেনুই ছিল বাবুর গার্লফ্রেন্ড। তারা একে অপরকে ভালোবাসতো, অ্যাফেয়ারে ছিল। আর সেই বাড়ি থেকে চুরি করা আনা আন্ডারগ্রাউন্ডসটা বাবু তাকে উপহার দেয়। রেনু এতেই খুশি হয়ে যায়। এর কিছুক্ষণ পরে হঠাৎ করেই মুকেশ বাড়িতে ফিরে আসে। বাড়ির সামনে আকিল তাকে দেখে ভয় পেয়ে যায় এবং বিভিন্নভাবে তার বাবাকে ইশারা দিতে থাকে যে সে যেন বাইরে বের হয়ে আসে। কিন্তু বাবু বা রেনু কেউ সেই ডাকটা শুনতে পাচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই যখন মুকেশ দরজায় নক করে, তারা দুইজন ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে বাবু কাপড় চোপড় পরে পাশেই লুকিয়ে পড়ে। আর মুকেশ ঘরের ভেতরে ঢুকতেই সুযোগ বুঝে বাবু সেখান থেকে পালিয়ে যায়। এই যাত্রায় তারা বেঁচে যায়। এর পরদিনই আখিলকে দেখা যায় সিনেমা হলের রিল রুমে আসতে। সেখানে রেশমি নামের একটি মেয়ে তার জন্য অপেক্ষা করছিল। তারা আসলে একে অপরকে ভালোবাসতো, আর এখানে তারা নিরিবিলি একান্ত সময় কাটাতে এসেছে। সেখানে তারা কিছুটা রোমান্স করার পরেই রেশমি তাকে জানায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আখিল বলে, এখন কি করব? রেশমি বলে, তোমাকে তো আগেই বলেছিলাম টাকা ইনকাম করো, ক্যারিয়ার করো, তুমি তো সেই দিকে মন দাও না, এখন আর কি করব? বিয়ে করে চলে যাব। রেশমি বলে, সন্ধ্যায় দেখা যাবে, এখন আমরা 5 মিনিট সময় কাটাতে এসেছি, আমার সাথে ভালো করে কথা বলো, না হলে এটাও পাবে না। এদিকে দেখা যায় সন্ধ্যার সময় সেই বিয়ের অনুষ্ঠানটা। সেখানে সত্যজিৎ উঝা নামের একটি লোকের সাথে কথা বলছিল। সে বলছিল বিয়েটা একবার হয়ে গেলে বানারসের ডেভেলপমেন্ট প্রজেক্টটা আমাদের হাতে চলে আসবে, তখন আমাদের আর কেউ ধরতে পারবে না। আর সেই বিয়ের অনুষ্ঠানেই মুকেশ অর্থাৎ সত্যজিতের বড় ভাইয়ের দোকান থেকে মিষ্টি আনা হচ্ছিল। আর সেই মিষ্টিগুলো আখিল ইচ্ছে করেই সেই বিয়ের অনুষ্ঠানে নিয়ে আসে যাতে সে রেশমির সাথে দেখা করতে পারে। এদিকে বাবুকে দেখা যায় তার মিষ্টির দোকানের কাজ শেষ করে দাঁড়িয়েছিল যে সে আরও অন্য একটা বাড়িতে যেয়ে আজকে একাই আরামায়েশ করবে। আখিলেরও প্ল্যান ছিল সেই রকমই। তারা বাড়িটা আগেই ঠিক করে রেখেছিল। আখিলের প্ল্যান ছিল সে বিয়ে বাড়িতে রেশমের সাথে দেখা করবে, তার সাথে কিছুটা কথা বলার পরে সে তার বাবার সাথে যেয়ে সেই বাড়িতে যোগ দেবে এবং সেখানে বসেই তারা একসাথে ড্রিঙ্কস করবে। রেশমি বলে, এই এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা তো এমনি, তুমি টেনশন করো না, আমি কখনোই ওকে বিয়ে করব না, তোমাকে ভালোবেসেছি, তোমাকেই বিয়ে করব। সেখানে তারা আবারও রোমান্স করতে শুরু করে। এদিকে বাবুকে দেখা যায় সে বাড়িতে চলে আসতে। সেই বাড়িটা অন্ধকার ছিল। সে সামনে কিছুটা যায় অন্ধকারে, ঠিক তখনই সে হোঁচট খেয়ে পড়ে যায় আর দেখতে পায় সেখানে রক্তাক্ত একটা লাশ পড়ে রয়েছে। লাশটা ছিল মুন্নার। লাশ দেখে বাবু চিৎকার করে ওঠে। তখনই ওপরতলা থেকে একটি ছেলে আর মেয়ে এসে এটা দেখে ফেলে। বাবু ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আখিল তার বাবাকে বাড়ি দেখে অবাক হয়ে যায়, বলে, আমি একটু পরেই তো সেখানে যেতাম, তুমি এখানে কি করছো? বাবু বলে, আজকে সেই বাড়িতে যাব না। আখিল তাকে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? বাবু বলে, এমনি। বাবু তাড়াতাড়ি ওয়াশরুমে আসে, তার গেঞ্জিতে লাগা রক্তগুলো তাড়াতাড়ি ধুয়ে ফেলে সে। আখিল বলে, তোমার জামায় রক্ত কেন? বাবু বলে, রাস্তায় একজন লোক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আখিল আরও বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু বাবু প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে যায়। পরের দিন সকালবেলায় মিষ্টির দোকানে বসে আখিল পেপার পড়ছিল। তখনই সে দেখতে পায় মুন্নার খুন হয়ে গেছে। এই খবরটা শুনতেই আখিলের মাথা চক্কর দিয়ে ওঠে, কারণ এই মুন্নার বাড়িতেই তাদের গতকাল রাতে থাকার কথা ছিল। তখন গতকাল রাতে আখিলের সব কথা মনে পড়ে। তার বাবার গায়ে রক্ত লেগেছিল, তখন তার সন্দেহ হয়। অন্যদিকে মুন্নার মার্ডার কেসটা ইনভেস্টিগেশন করার জন্য সেখানে পুলিশ অফিসার নিকুঞ্জন চলে আসে। নিকুঞ্জন যখন সেই বাড়ির সবাইকে প্রশ্ন করা হচ্ছিল, দেখা যাচ্ছিল বাবুকে গতকাল রাতে যারা দেখেছিল তারা একজন ছিল মুন্নার ছেলে, আরেকজন ছিল মুন্নার সেকেন্ড ওয়াইফ প্রতিমা। নিকুঞ্জন মুন্নার ছোট ছেলে সুরজকে জিজ্ঞেস করে, মুন্নার বাড়ি তো এই জায়গায় না, উনি এই জায়গায় কি করছেন? সুরজ বলে, বানারস ডেভেলপমেন্টের প্রজেক্টটা সে এখানে বসেই করত, এখানেই সব মিটিংগুলো সে করত। এরপরেই দেখা যায় ক্রাইম সিনে চলে আসে মুন্নার বড় ছেলে মহেন্দ্র। তখনই একজন পুলিশ কনস্টেবল সেখানে চলে আসে আর নিকুঞ্জনকে বলে, গতকাল রাতে তারা কয়েকজন যখন নাইট ডিউটিতে ছিল, এই বাড়ি থেকে একটি লোককে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে, যার গায়ে রক্ত লেগেছিল। অন্যদিকে প্রতিমা এবং সুরজ গতকাল রাতে যে এই বাড়িতেই ছিল সেটা তারা পুলিশকে গোপন করে যায়। অন্যদিকে আখিল বুঝতে পেরে যায় তার বাবাকে যে কোনো সময় পুলিশ ধরে নিয়ে যেতে পারে, তাই সেখানে সে তার বাবার ব্যাগ গুছিয়ে দিয়ে পালিয়ে যেতে বলে। তারপরেই দেখা যায় সুরজ এবং সেই পুলিশরা আখিলদের বাড়িতে চলে আসে। আর রাতে ডিউটিতে থাকা সেই কনস্টেবল আখিলের বাবা বাবুকে দেখে চিনে ফেলে।
বলে এই লোকটি সেই দিক দিয়ে দৌড়ে আসছিল। তখন সুরজ বলে হয়তোবা এই লোকটি আমার বাবাকে মেরেছে। এছাড়া সেখানে পুলিশরা বাবুর সেই রক্তমাখা গেঞ্জিটাও খুঁজে পায়। এদিকে দেখা যায় মুন্নার শোকসভায় রেশমির শ্বশুর ওঝা এবং মুন্নার ছোট ছেলে সুরজ একসাথে দাঁড়িয়ে কিছু কথা বলছিল। তারা নিজেদের মধ্যে একটা বিজনেস ডিল করার কথা বলছিল। এদিকে আখিল তার বাবার জামানত করার জন্য এবং কোর্টে কেস লড়ার জন্য উকিল খুঁজতে থাকে, কিন্তু যে লোকটা মারা গেছে সেই মুন্নার ভয়ে কোনো উকিলই সেই কেসটা নিতে চাইছিল না। এছাড়া আখিলের কাছে এত টাকাও ছিল না যে একজন হায়ার ক্লাস উকিলকে হায়ার করতে পারে সে। এরপরে রেনুকে দেখা যায় আখিলের সাথে এসে দেখা করে। সে তার হাজব্যান্ড মুকেশের বাসা থেকে কিছু টাকা নিয়ে এসে সেটা আখিলকে দেয় যাতে বাবুকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসা যায়। এদিকে সত্যজিতের বডিগার্ড রাজবীর তাকে মাসাজ করে দিচ্ছিল। ঠিক তখনই সেখানে রেশমি চলে আসে। দরজায় নখ হতেই রাজবীর এবং সত্যজিৎ দুজনেই কিছুটা ভয় পেয়ে যায়। তারা তাড়াতাড়ি কাপড় চোপড় পরে নিয়ে দরজা খোলে। বোঝাই যাচ্ছিল তাদের ভেতরে কোনো একটা অ্যাফেয়ার চলছিল। অন্যদিকে দেখা যায় আখিল এসেছে রেশমির বাবার সাথে দেখা করতে। সেখানে রেশমি আখিলকে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আখিল যেহেতু এখন টাকা পেয়েই গেছে তাই সে চাইছিল রেশমির বাবাই যাতে তার বাবার কেসটা লড়ে। সত্যজিৎ এটা জানার পরে রেশমিকে অন্য ঘরে পাঠিয়ে দেয় এবং বলে তোমরা দুজনে যে একে অপরকে ভালোবাসছো এবং আমাকে যে বোকা বানাচ্ছ এটা আমি জানি। আমি তোমার বাবার কেসটা লড়তে পারি, তাকে ছাড়িয়েও আনতে পারি, কিন্তু একটা শর্ত আছে, রেশমির পথ থেকে তোমাকে সরে যেতে হবে। আখিল বলে আমি আমার বাবার জন্য যে কোনো কিছু করতে পারি। এদিকে রেশমি চলে আসে পরে আখিলের সাথে দেখা করতে সিনেমার সেই হলরুমে। আসলে রেশমি অন্য ঘর থেকে সবকিছুই শুনেছিল। সে বলে তোমার টেনশন করার দরকার নেই, একবার তোমার বাবা বাইরে বের হয়ে আসুক, তারপরে তুমি আর আমি অন্য কোথাও চলে যাব। এর একদিন পরেই দেখা যায় সত্যজিৎ সেই কেসটা লড়ছে। সেখানে সেই হাইওয়ে রোডে একটি পানওয়ালা ছিল। সেই পানওয়ালার বয়ান নেয় যেখানে বলা হয় যখন মুন্না খুন হয়েছিল তখন সেই পানের দোকানেই ছিল বাবু। সেখানে মুকেশের মিষ্টির দোকানে কাজ করা গোপাল নামের আরও একটি লোক যে সেই দিন রাতের বেলায় বাবুর সাথেই ছিল। বলা হয়েছিল বাবু এবং গোপাল দুজনেই রাত 11টা বাজে দোকান থেকে বের হয়, কিন্তু আদালতে গোপাল মিথ্যে সাক্ষী দেয়। সে বলে 9টা বাজেই বাবু বের হয়ে গিয়েছিল। কিন্তু তখনই সত্যজিৎ প্রমাণ করে দেয় যে গোপালের বয়ানটা নেওয়া হবে না, কারণ গোপাল যে সময়টার কথা বলছে ওই সময়টাতে গোপাল মদ খেয়েছিল। আর সেটারও প্রমাণ দেয়, কারণ টহল পুলিশের মতে গোপাল ওই রাতে মদ খেয়ে রাস্তায় উল্টাপাল্টা কাজ করছিল, যার ফলে সেখান থেকে প্রমাণ হয়ে যায় যে মুন্না যখন খুন হয় বাবু তখন সেই পানের দোকানে ছিল। আর এতে করে বাবুর জামিন হয়ে যায়। কোর্টের সামনে দেখা যায় মুন্নার বড় ছেলে মাহেন্দ্র চলে এসেছে আর সে বলছে তোমার বাবাকে আমি কুকুরের মতো মারবো। বাবুকে দেখা যায় জেল থেকে বের হয়ে সে ওয়াশরুমে এসেছিল। তার পিছু পিছু গোপাল এসেছিল। সেখানে সে কান্নাকাটি করে সে বলে আমি মিথ্যা সাক্ষী দিয়েছি শুধুমাত্র আমার পরিবারকে বাঁচানোর জন্য, আমাকে ক্ষমা করে দিও। বাবু তাকে ক্ষমা করে দেয়, কিন্তু তখনই দেখা যায় গোপালের হাতে একটা গান ছিল। সে বাবুকে মারার চেষ্টা করে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে গোপালকে কেউ বাধ্য করেছে এই কাজটা করার জন্য। সেখানে বাবু আর গোপালের হাতাহাতি হয়, যার ফলে একটা সময় গুলিটা গোপালের পেটেই লেগে যায়। গোপাল সেখানেই মারা যায় আর হাতে নাতে ধরা পড়ে যায় বাবু। একটা কেস থেকে রেহাই পেতে না পেতেই আরও একটা কেসে ফেসে যায় বাবু। এরপর কয়েকদিন কেটে যায়। রেশমির বিয়ের তোড়জোড় চলছিল। শপিং আসে রেশমা তার মায়ের সাথে। সেখানে একটা ড্রেস ট্রায়াল দেওয়ার সময় ট্রায়াল রুমেই সে আখিলকে দেখতে পায়। আখিল এখানে লুকিয়ে তার সাথে দেখা করতে এসেছিল। রেশমা তাকে বলে তুমি টেনশন করো না, তোমার পাশে আমি রয়েছি, তুমি তোমার বাবাকে যে করেই হোক ছাড়িয়ে নাও। আখিল বলে গোপাল পাগল নয়, তাকে দিয়ে নিশ্চয়ই এই কাজটা করানো হয়েছে, আর কেউ ইচ্ছে করেই এগুলো করেছে। কে করেছে সেটাই আমি খুঁজে বের করব। এদিকে দেখা যায় মুন্নার সেকেন্ড ওয়াইফ তার বড় ছেলে মাহেন্দ্রর সাথে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। সেখানে প্রতিমা মাহেন্দ্রকে সিডিউস করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে আখিল মদ খেয়ে এসে একটা ঢিল ছুঁড়ে পড়ে মাহেন্দ্রের দিকে। মাহেন্দ্রের লোকেরা তাকে ধরে ফেলে। তাকে মারতে মারতে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় আর আখিলকে জেলে ভরে দেওয়া হয়, সেটাও তার বাবুর সাথে। তার বাবার সাথে দেখা হতেই আখিল বলে আমি এই কাজটা ইচ্ছে করেই করেছি। তখনই দেখা যায় আগে থেকেই জেলে বসে থাকা আরো একজন লোক যে আখিলের সাথে হয়েই কাজ করছিল। আসলে আখিল এবং তার বাবা জেল থেকে পালানোর একটা প্ল্যান করে।
এদিকে সত্যজিৎ এবং রাজবীরকে একসাথে কথা বলতে দেখা যায়। সেখানে সত্যজিৎ বলে, তোমাকে একটা কাজ দিয়েছিলাম। অর্থাৎ সত্যজিৎই গোপালকে ভয় দেখিয়ে বাবুকে মারার প্ল্যান করেছিল, কিন্তু সেখানে গোপাল নিজেই মারা যায়। সত্যজিৎ বলতে থাকে, এখন যদি আবারও আমি বাবুর কেসটা লড়তে চাই এবং মুন্নার খুনিকে বের করতে চাই, তাহলে অনেক সত্যই বের হয়ে আসবে। রাজবীর বলে, আপনি টেনশন করবেন না, আমি কিছু করছি। এদিকে রেনুর মনটা একেবারেই খারাপ ছিল বাবুর জেলে যাওয়াতে, যার ফলে তার কাজে মন ছিল না। মুকেশ এসে তাকে কিছুটা বকাঝকা করে। রেনু মুকেশকে বলে, বাবুকে আমাদের একবার দেখতে যাওয়া দরকার, যেহেতু ও আমাদের দোকানেই কাজ করত। কিন্তু মুকেশ বলে, এসবের কোনো কিছুই দরকার নেই, খুনি জেলে গেছে, আমার দোকান আমার কাছে, তুমি চুপচাপ কাজ করো। তখনই রেনু কাজ বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে আসে, বলে, আমি মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। সেই লোকটি আখিল এবং তার বাবাকে ইশারা দিয়ে বলে, কিছুক্ষণ পরেই গাড়ি আসবে, আমি যেখানে যেতে বলবো সেখানে যেয়ে অপেক্ষা করবেন। তখনই একজন কনস্টেবল বাবুকে ডেকে নিয়ে যায়। বাবু সেখানে আসার পরে দেখতে পায় রেনু তার সাথে দেখা করতে এসেছে। আর রেনুকে দেখার পরেই বাবু অনেক খুশি হয়ে যায়। রেনু বলে, তুমি একবার জেল থেকে বের হও, আমরা এখান থেকে অনেক দূর পালিয়ে যাব। সেখানেই তারা কিছুটা রোমান্স করতে থাকে। অন্যদিকে দেখা যায় সেই গাড়িটা চলে এসেছে, আর সেই লোকটার সাথে একজন কনস্টেবলও এর সাথে জড়িত ছিল, যার ফলে সেই গাড়িতে যদি কোনো লোক উঠে যায় সেই কনস্টেবল কাউকে বলবে না। এদিকে এই লোকটা তাড়াতাড়ি আখিল এবং তার বাবাকে আসতে বলে, কিন্তু আখিল বলে তার বাবা কিছুক্ষণের জন্য কোথাও গেল, এখনই চলে আসবে। কিন্তু সে বুঝতে পারছে না কোথায় গেছে, কারণ সে যে কারোর সাথে দেখা করতে গেছে আখিলকে সেটা সে বলে যায়নি। এদিকে বারবার সেই লোকটা আখিলকে তাড়া দিচ্ছিল। আখিল পুরো জেলখানা খুঁজে ফেলে। একটা সময় একটা জায়গায় অনেক ভিড় দেখতে পায়। আখিল ভিড় ঠেলে সেখানে যাওয়ার পরে যেটা দেখতে পায়, সেটা দেখার পরে তার চোখ কপালে উঠে যায়, তার বাবা ফাঁসিতে ঝুলছিল। আখিল একেবারেই ভেঙে পড়ে, যে বাবাকে বাঁচানোর জন্য এত কিছু, সেই তার বাবাই কিনা পালিয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই এমন একটা কাজ করলো। আখিল জানতো এটা তার বাবা ইচ্ছে করা করেনি। দিকে তখনই রেনুকে দেখা যায় সেখান থেকে বের হয়ে আসতে। আখিল তখনই সিদ্ধান্ত নেয় তার বাবাকে যে খুন করেছে সে তাকে খুন করেই ছাড়বে। দিকে রাতে জেলখানার সেই লোকটার সাথে আখিল দেখা করে আর বলে, আমার বাবাকে কে খুন করেছিল আমি জানি, জেলখানার সব খবরই তোমার কাছে থাকে, বলো আমার বাবার খুনটা কি করে হলো। লোকটা বলে, আমি কিছুই জানি না। আখিল তাকে টর্চার করে। সেই লোকটা বলে, আমি শুনেছি মারা যাওয়ার আগে তোমার বাবার সাথে একজন মহিলা দেখা করতে এসেছিল। এই মহিলার নাম শুনে আখিল বুঝতে পেরে যায় যে সে রেনুর কথা বলছে। অন্যদিকে নিকুঞ্জনকে দেখা যায় সে মিষ্টির দোকানে আসতে এবং মুকেশকে জিজ্ঞেস করে যে তার স্ত্রী কোথায়, আর গতকালকে তার স্ত্রী কোথায় ছিল। মুকেশ বলে সে দোকানেই ছিল আর মন্দিরে গিয়েছিল। মিষ্টির দোকানে আসার পরে আখিল রেনুকে গলায় চাকু ধরে বলে, তুমি আমার বাবাকে কেন খুন করলে। রেনু বলে, আমি তাকে ভালোবাসি, আমি তার সাথে পালিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম, কেন আমি তাকে খুন করব। তুমি চাইলে আমাকেও মেরে ফেলতে পারো, কারণ সে চলে যাওয়ার পরে আমার জীবনটাও শূন্য হয়ে গেছে। আখিল বুঝতে পারে রেনু হয়তোবা সত্যিই বলছে। এদিকে পুলিশের কথা শুনে মুকেশ বুঝতে পারে যে রেনু তাকে মিথ্যে বলেছে, সে মন্দিরে যায়নি, সে বাবুর সাথে দেখা করতে জেলখানায় গিয়েছিল। কিন্তু তারপরেও মুকেশ মিথ্যে বলে পুলিশকে, বলে সে ওই সময়টাতে দোকানেই ছিল, আর তখন আমি তাকে বাবুর সাথে দেখা করতে যেতে বলেছিলাম। আমার দোকানের কর্মচারী অনেক বছর ধরে এখানে কাজ করছে, সেই জন্য আমার একটা দায়িত্ববোধ ছিল। এই বলে সে রেনুকে সেই যাত্রায় বাঁচিয়ে দেয়। এদিকে মুন্নার বড় ছেলে মহেন্দ্রের সাথে নিকুঞ্জন দেখা করতে আসে। সেখানে বলে, আমাদের কিছু প্রশ্ন করার ছিল আপনাদের। মহেন্দ্র রেগে যায়, বলে, আপনার কি মনে হয় আমার বাবাকে আমরাই খুন করেছি? তখনই দেখা যায় আখিল এবং তার এক বন্ধু ছদ্মবেশে সেই বাড়িতে আসে আর মশামাছি নিধন করার জন্য স্প্রে করার লোক হিসেবে সেখানে আসে। মহেন্দ্রের তাদের দেখে সন্দেহ হয়, তাদের দাঁড়াতে বলে। ঠিক সেই সময় কাজের মহিলাটি নিকুঞ্জনের উপরে চা ফেলে দেয়, যার ফলে নিকুঞ্জন রেগে যায় আর মহেন্দ্রের ধ্যানটা ওইদিকে চলে যায়। আখিল এবং তার বন্ধু ভেতরে ঢুকে যায় আর নিকুঞ্জন তার ড্রেস চেঞ্জ করতে চলে যায়। দিকে আখিল এসেছিল প্রতিমার কাছে। প্রতিমার গলায় ছুরি ধরে বলে, তুমি আমার বাবাকে কেন খুন করেছো? কিন্তু প্রতিমা বলে, আমি তোমার বাবাকে খুন করিনি, সেই সময় তো আমি বাড়িতেই ছিলাম। তোমার বিশ্বাস না হলে তুমি সিসিটিভি ফুটেজ দেখতে পারো। আসলে আখিলের সন্দেহ হয়েছিল রেনু যদি তাকে খুন না করে, অর্থাৎ তার বাবাকে, তাহলে একমাত্র মুন্নার স্ত্রী রয়েছে যে তাকে খুন করতে পারে। আখিল সেখান থেকে চলে আসবে, ঠিক তখনই প্রতিমা চিৎকার করে বসে আর বাড়ির সব লোকেরা তাদের খুঁজতে থাকে। অন্যদিকে আখিল এবং তার বন্ধু বাড়িতে স্প্রে করে ধোঁয়ার সৃষ্টি করে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু নিকুঞ্জন আখিলকে ধরে ফেলছিল। তার বন্ধু এসে তার মুখের উপরে স্প্রে করে আখিলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
এদিকে এর কিছুক্ষণ পরেই রেনু আসে মুকেশের সাথে কথা বলতে। সে তাকে বলে, তুমি কেন আমাকে পুলিশের হাত থেকে বাঁচালে? মুকেশ রেগে যায় এবং তাকে রান্নাঘরে নিয়ে যেয়ে বলে, তুমি এতটা আহামরি সুন্দরী না যে তোমাকে আমাকে বিয়ে করতে হতো। ছোটবেলা থেকেই এই দোকানটাকে আমি অনেক ভালোবেসে বড় করেছি। আমার বাবা এই দোকানটা করত, বাবা চলে যাওয়ার পরে আমি করতাম, আর এই দোকানের টাকা দিয়েই আমি আমার ভাইকে লেখাপড়া করিয়েছি। এই দোকানটা আমার জীবনের চাইতেও বেশি। তোমাকে আমি বিয়ে করেছি তার মাত্র একটাই কারণ, তুমি ভালো মিষ্টি বানাতে পারো, আর এই দোকানের যাতে কিছু না হয় শুধুমাত্র সেই জন্যই আমি তোমাকে বাঁচিয়েছি, অন্য কোনো কারণ নেই। এদিকে আখিল এবং তার বন্ধু প্রসাদ সিনেমা হলে চলে আসে। সেখানে আসলে তারা একজন পুলিশ অফিসারকে ব্ল্যাকমেল করছিল। আসলে সেই সিনেমা হলে পুলিশ অফিসার পান্ডিয়া অন্য একজন লোকের স্ত্রীকে নিয়ে ছবি দেখছিল, আর সেটাই তারা ছবি তুলে ফেলে এবং পান্ডিয়াকে ব্ল্যাকমেল করে, বলে তাদের যে ইনফরমেশন দরকার সেটা যদি না দেয় তাহলে এই ছবিটা ভাইরাল করে দেওয়া হবে। সেখানে আখিল বলে, আমার বাবার খুনের সাথে তোমার হাত রয়েছে, কারণ একজন পুলিশ অফিসারের হাত ছাড়া কখনোই জেলের ভেতরে একজন কয়েদিকে খুন করা যায় না। তখন পান্ডিয়া বলে, কি বলো, আমি তোমার বাবাকে কেন খুন করব? তোমার বাবার যখন খুন হয়েছিল তখন তো আমি টিকটক করছিলাম, বিশ্বাস না হলে এই যে ভিডিওগুলো দেখতে পারো। তখন আখিল সেখানে ভিডিও দেখে, আর ভিডিও দেখার সময় দেখতে পারে ঠিক ওই সময়ে একজন মহিলা সেখান দিয়ে যাচ্ছিল। যদিও মহিলাটা সেখানে বোরকা পরা ছিল, আখিল তাকে ভালো করে দেখে নেয়। এদিকে আখিলকে দেখা যায় আবারও রেশমার বাবা সত্যজিতের সাথে এসে দেখা করতে। সেখানে সে ভুলে মদের গ্লাসটা ফেলে দেয়। সেখানে আখিল দেখতে পায় রাজবীরের হাতে একটা ব্যান্ডেজ করা ছিল। আখিল তখন ইচ্ছে করে রেশমিকে অন্য ঘরে পাঠিয়ে দেয়, কারণ সে সত্যজিতের সাথে একা কথা বলতে চাইছিল। সেখানে সত্যজিতের সাথে কথা বলতে থাকে আখিল। সে বলে, আপনি তো আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছেন, আমার বাবাকেও। আমি ভেবেছিলাম আমার বাবাকে মাহেন্দ্র মেরেছে, কারণ ওর কাছে সবকিছু ছিল, কারণ ছিল, ক্ষমতা ছিল, উপায় ছিল, টাকা পয়সা ছিল। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, ও আমার বাবাকে জেলখানায় মেরেছে, কিন্তু কিভাবে? আখিল যখন সেই টিকটক ভিডিওটা দেখেছিল, সেই মহিলা ক্যামেরাটা ঢেকে ফেলেছিল, যার ফলে তার হাত দেখা গিয়েছিল, আর তার হাতে ঠিক একই রকম ব্যান্ডেজ ছিল, যে ব্যান্ডেজটা সে কিছুক্ষণ আগে রাজবীরের হাতে দেখেছে। অর্থাৎ রাজবীরই বরকা পরে জেলের ভেতরে যে বাবুকে খুন করেছে। আর আখিল বুঝতে যায় যে রাজবীরকে দিয়ে এই কাজটা করিয়েছে সত্যজিৎ। তখন সত্যজিৎ স্বীকার করে, হ্যাঁ, তোমার বাবাকে আমি খুন করেছি। তুমি বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করেছিলে। একজন মিষ্টির দোকানে কাজ করা ছেলে আমার মেয়ের সাথে সম্পর্ক করে, কত বড় সাহস! এই জন্যই আমি তোমাকে পঙ্গু করে দিয়েছি, তোমার সবকিছু শেষ করে দিয়েছি। আখিল বলে, আপনি আমার বাবাকে বন্ধ ঘরের ভেতরে মেরেছেন, কিন্তু আমি আপনাকে সবার সামনে মারব। আর এই জন্যই সেই দিন অনুষ্ঠানের ভেতরে সত্যজিৎকে খুন করেছিল আখিল। ঘটনা প্রেজেন্টে চলে আসে। এতক্ষণ নিকুঞ্জনকে এইসব কথাগুলো বলছিল আখিল। নিকুঞ্জন বলে, কিন্তু এখন তো তুমি ধরা পড়ে গেছো, এখন বাইরে বের হবে কি করে? আখিল বলে, আপনার সিস্টেমই আমাকে বের করবে। তখনই পান্ডিয়া সেখানে চলে আসে। পান্ডিয়া নিকুঞ্জনকে বলে, সত্যজিতের বুকের ভেতর থেকে যে গুলিটা পাওয়া গেছে সেটা নাইনা ম্যামের, আর ব্যালিস্টিক রিপোর্ট হিসেবে আখিলের যে গানটা ছিল সেটার ভেতরে 8 mm বুলেট থাকার কথা, যার ফলে ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী আখিল সত্যজিৎকে খুন করেনি। আখিল এটা দেখে হাসতে থাকে। আসলে সে সব প্ল্যান করে এখানে এসেছিল। এর কয়েকদিন পরে আখিলের কেসটা কোর্টে ওঠে, আর সেখানে আখিলের হয়ে কেস লড়ে রেশমা। তার বাবার বিপক্ষেই আখিলের হয়ে কেস লড়ে সে। সেখানে প্রমাণ করে দেয় ব্যালিস্টিক রিপোর্ট দিয়ে যে আখিল তার বাবাকে খুন করেনি, কারণ বুলেটটা ছিল 9 mm, আর আখিলের বন্দুক থেকে যে বুলেট বের হবে সেটা ছিল 8 mm। তাহলে রিপোর্ট অনুযায়ী কখনোই আখিল সত্যজিৎকে খুন করেনি। তখনই নিকুঞ্জন সেখানে চলে আসে আর রেশমাকে জিজ্ঞেস করে, যেদিন আপনার বাবা খুন হয় সেদিন আপনি কোথায় ছিলেন? রেশমা বলে, আমি বাড়িতেই ছিলাম। তখনই সেই অনুষ্ঠানের একটি ভিডিও দেখায় নিকুঞ্জন। সেখানে দেখা যায় ওই অনুষ্ঠানেই ছিল রেশমা, এবং যখন সত্যজিৎ খুন হয় তার কিছুক্ষণ আগে রেশমা সেখান থেকে চলে যায়। নিকুঞ্জন বলে, এই প্রমাণের ভিত্তিতে আমরা সত্যজিতের বাড়ি সার্চ করেছিলাম, আর সেখানে আমরা এই গানটা পাই, আর এই গানের সাথে 9 mm বুলেট ম্যাচ হয়, আর এই গান থেকে একটি বুলেটও মিসিং, যেখানে বোঝা যায় এই গানটা দিয়েই সত্যজিতের খুন হয়েছিল। তখন নিকুঞ্জন বলে, আমার সন্দেহ হচ্ছে যে সত্যজিৎ খুন হয়েছে তার মেয়ের দ্বারাই। আখিল জানতো এই কেসটা থেকে সে বেঁচে যাবে, কিন্তু রেশমি যে এভাবে ফেসে যাবে এটা সে বুঝতে পারেনি। আখিল ভাবতে থাকে তার কপালটাই খারাপ। আখিলকে নির্দোষ বলে তাকে ছেড়ে দেওয়া হয়,
অন্যদিকে কাস্টডিতে নেওয়া হয় রেশমিকে। এদিকে দেখা যায় পান্ডিয়া আবারও অন্য একজনের স্ত্রীর সাথে পার্কে বসে গল্প করছিল। আসলে এই পান্ডিয়ার অন্যের বউদের খুব ভালো লাগতো, তাই এক একদিন সে এক একজনের ওয়াইফের সাথে ডেটে বের হতো। আর এটা আখিল এবং তার বন্ধু প্রসাদ খুঁজে বের করে ফেলে এবং তারা আবারও সেখানে এসে পান্ডিয়াকে ব্ল্যাকমেল করতে থাকে। সেখানে পান্ডিয়াকে সে একটা সাহায্য করতে বলে, কিন্তু কি সাহায্য করতে বলে সেটা দেখানো হয় না। এদিকে দেখা যায় রাজবীর দেখা করতে আসে জেলে রেশমির সাথে আর বলে, আপনি সত্যজিৎ স্যারকে কেন খুন করলেন? রেশমি বলে, তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এতে রাজবীর রেগে যায়। রাজবীরের প্রশ্নের উত্তরে রেশমি বলে, আমার বাবা আমার মাকে খুন করেছিল, এই জন্য আমি তাকে খুন করে ফেলেছিলাম। আসলে একদিন রাজবীর এবং সত্যজিৎ যখন কথা বলছিল আর সেখানে রেশমা চলে আসে। রেশমা বলে সে আখিলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, এই জন্য সে রেগে যায়। সেখানে সত্যজিৎ রাজবীরকে বলে, মেয়েটা মায়ের মতোই হয়েছে, মা নিজের ভুলের জন্যই জীবনটা হারিয়েছে, বলেছিলাম মুখ খুলো না, কিন্তু সবার সামনে মুখ খুলতে চেয়েছিল, তাই তাকে খুন করতে হয়েছে। এখন মেয়েটাকেও তাই করতে হবে, ও যদি আমার কথা না শুনে পৃথিবী থেকে সরিয়ে দেব। আর আড়াল থেকে রেশমি এই কথাটা শুনতে পেরে গিয়েছিল। এদিকে রাজবীর থানায় থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে পান্ডিয়া কল করে আখিলকে এবং তাকে ইনফরমেশনটা দেয়, কারণ পার্কে আখিল তাকে এই সাহায্যটাই করতে বলেছিল। আখিল এবং তার বন্ধু প্রসাদ রাজবীরকে ফলো করতে থাকে। পরের দিনই সকালেই দেখা যায় সে কোথাও যাচ্ছিল। আখিল এবং তার বন্ধু তাকে ফলো করতে শুরু করে। আখিল দেখতে পায় রাজবীর নদী পার হয়ে একটা জায়গায় চলে আসে আর সেই মন্দিরে সে কিছুক্ষণ পুজো করে। পুজো করার পরে হঠাৎ করেই সেখান থেকে সে উধাও হয়ে যায়। তখনই আখিল দেখতে পায় সেই পুজোর জায়গায় একটা বক্স রেখে গিয়েছিল রাজবীর। একটু পরেই আরও একটি ছেলে এসে সেই বক্সটা নিয়ে যায়। আখিলের সন্দেহ হয়, আখিল তাকে ফলো করে। আখিল দেখে অনেক ঘোরার পরে সেই ছেলেটি সেই বাক্সটা দেয় সুরজকে। সুরজ সেই বাক্সের ভেকে মোবাইল বের করে এবং কারোর সাথে কিছু একটা কথা বলে, হয়তোবা রাজবীরের সাথেই, এবং মোবাইলটা আর সিমটা সেখানে ফেলে চলে যায়। এইসব কিছু আড়াল থেকে দেখছিল আখিল এবং তার বন্ধু। আখিল এবং তার বন্ধু সেখান থেকে মোবাইল আর সিমটা নিয়ে নেয় এবং সেটা থেকে খুঁজে বের করার চেষ্টা করে যে সুরজ কার সাথে কথা বলছিল, কোন নাম্বারে কথা বলছিল। কিন্তু আখিল সন্দেহ করছিল যে মুন্নাকে হয়তোবা তার ছোট ছেলে এবং রাজবীর মিলেই খুন করেছে, কিন্তু কারণটা সে বুঝতে পারছে না কেন খুন করেছে। আখিল এবং তার বন্ধু একটি দোকানে বসে কিছু খাবার খাচ্ছিল, তখনই কয়েকজন লোক তাদের উপরে হামলা করে। তারা দুইজন কোনোভাবে পালিয়ে বেঁচে যায়, কিন্তু সেই লোকগুলোর গানের গুলি শেষ হয়ে যায়, তো তারা সেখান থেকে পালিয়ে যায়। আখিল এবং তার বন্ধু বাইক নিয়ে তাদের পিছু করে, কিন্তু কোনোভাবেই তাদের ধরতে পারছিল না। ঠিক তখনই অপর দিক থেকে একটা গাড়ি এসে আখিলের বাইকটাকে কিছুটা অ্যাক্সিডেন্ট করে সেখানেই রাস্তার মধ্যে ফেলে দেয়, যার ফলে আখিল এবং তার বন্ধু সেই লোকগুলোকে আর ফলো করতে পারে না। এদিকে মুন্নার বড় ছেলে এবং ছোট ছেলে মুন্নার সৎকার করছিল। তখনই দেখা যায় সেখানে একটি ছেলে আসে, সুরজকে ঠিক একই রকম একটা বক্স দেয়। এটা দেখে সুরজ ভয় পেয়ে যায় আর বক্সটা নিয়ে আড়ালে চলে যায়। বক্সের ভেতরে একটা মোবাইল ছিল। সুরজ সেখান থেকে রাজবীরকে কল করে। রাজবীর অবাক হয়ে যায় যে তুমি কেন কল করেছো। সুরজ বলে সেই ফাইলটা খুঁজে পেয়েছো কিনা। রাজবীর বলে এখনো পাইনি, পেলে তোমাকে জানাবো। অর্থাৎ রাজবীর এবং সুরজ কোনো একটা ফাইল খুঁজে বেড়াচ্ছে যেটা সত্যজিৎ লুকিয়ে রেখেছিল, কিন্তু সেটা কিসের ফাইল। এরপরে সুরজ কথা বলার শেষেই ফোনটা সেখানে ভেঙে ফেলে চলে যায় আর সেই ছেলেটি ফোনটা উঠিয়ে নিয়ে এসে আখিলকে দেয়। সুরজ কার সাথে কথা বলেছিল এবং কি কথা বলেছিল সেটাই বের করার চেষ্টা করে প্রসাদ, কারণ প্রসাদ এসব কাজ পারত। কিছুক্ষণ চেষ্টার পরে প্রসাদ কাজটা করতে পারে। তারা সেই অডিও রেকর্ডটা শুনে সেখান থেকে আখিলও বুঝতে পারে সুরজ এবং রাজবীর মিলে কোনো একটা ফাইল খুঁজছে, আর এই ফাইলের জন্যই হয়তোবা তারা মুন্নাকে খুন করেছে, কিন্তু কিসের ফাইল। এদিকে আখিল রেশমার সাথে জেলে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞেস করে তুমি তোমার বাবাকে কেন খুন করলে। রেশমি বলে যেটা করেছি ভালো করেছি, তুমি আমাকে প্রশ্ন করো না। এদিকে থানায় বসে নিকুঞ্জন সেই মার্ডার কেসটা ভালো করে দেখছিল। তখনই তার মোবাইলে কিছু একটা আসে, যেটা দেখে সে একটু চমকেই যায়। আসলে পান্ডিয়া যে আখিল এবং তার বন্ধুদের এই কেসটাতে সাহায্য করছিল, এটার ছবি তুলে কেউ পাঠিয়ে দিয়েছে নিকুঞ্জনকে। আর নিকুঞ্জন এই জন্যই বুঝতে পারছিল না যে আখিল কিভাবে বারবার এইসব কেস থেকে ছাড়া পেয়ে যাচ্ছিল। সে পান্ডিয়াকে কিছুটা মারধর করে আর বলে তুমি একজন পুলিশ অফিসার হয়ে কেসের তথ্য বাইরে কেন সাপ্লাই করছো। এদিকে আখিল এবং তার বন্ধু রাজবীর অর্থাৎ সত্যজিতের বাড়িতে চলে আসে এবং কিসের ফাইল সেটা খুঁজে বের করার চেষ্টা করে। আখিল সেখানে আসার পরে একটা রিডেভেলপমেন্ট প্রজেক্ট দেখতে পায়, যেটা ছিল বানারসের। আর সেটার ম্যাপ দেখে বুঝে যায় যে হয়তোবা সত্যজিৎ এবং মুন্না এটা নিয়েই কাজ করছিল। সুরজ এবং রাজবীর
তারাও এটার ব্যাপারেই কথা বলছিল, আর সেই ফাইলটি এখন তাদের দরকার। কিছুক্ষণ খোঁজার পরে সেখান থেকে তারা সেই ফাইলটা খুঁজে পেয়ে যায়, যেটা সেই ম্যাপের কাছেই ছিল, লুকিয়ে ছিল। কিন্তু তখনই তারা যে এই বাড়িতে কেউ সেটা বুঝে ফেলে। রাজবীর এবং তার লোকেরা তাদের উপরে ফায়ার করতে শুরু করে, কিন্তু আখিল এবং প্রসাদ কোনো মতে তাদের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মুন্নার সেকেন্ড ওয়াইফ প্রতিমার সাথে তার ছোট ছেলে সুরজের একটা অবৈধ সম্পর্ক রয়েছিল। তারা সেখানে রোমান্স করছিল। তখনই তার বড় ছেলে সেখানে চলে আসে। আসলে প্রতিমা একটু অভিনয় করছিল যে মুন্না মারা যাওয়ার ফলে সে খাবার খাচ্ছে না, এর জন্যই। মহেন্দ্র তাকে খাবার দিয়ে চলে যাওয়ার পরেই সুরজ এবং প্রতিমা সেখানে কথা বলতে শুরু করে। প্রতিমা সেখানে সুরজকে বলে, মাঝে মাঝে মনে হয় তোমাকে সাপোর্ট করে আমি ভুল করেছি। তাদের এই কথাবার্তাগুলো বাইরে থেকে তাদেরই কাজের মেয়ে শুনে ফেলে। এদিকে পুলিশ অফিসার নিকুঞ্জন এবং তার ওয়াইফ আবারও রোল প্লে করছিল। ঠিক তখনই আবারও ফোন চলে আসে। এতে দুজনেই রেগে যায়, অর্থাৎ তারা শান্তিতে একটু রোমান্সও করতে পারে না। এদিকে সুরজ এবং রাজবীরের একে অপরের সাথে ফোনে কথা বলার জন্য যে ফোনটা একজনের কাছ থেকে আরও একজন নিয়ে যেত, সেই ছেলেটার লাশ পাওয়া যায় নদীতে। সেইটার জন্যই নিকুঞ্জনকে ফোন করা হয়েছিল। এদিকে পরের দিনই প্রতিমাকে ব্যাংকে আসতে দেখা যায়। ব্যাংক থেকে সে 20 কোটি টাকা তুলে নেয়। তখনই প্রতিমার ফোনে আননোন নাম্বার থেকে কেউ কল করে। তাকে বলে, টাকাগুলো নিয়ে আপনি ব্যাংক থেকে বের হবেন না, বের হলে আপনার বিপদ হতে পারে, আপনার জীবনের হুমকি রয়েছে। কিন্তু প্রতিমা তার কথা বিশ্বাস করে না। টাকাগুলো নিয়ে যখনই ব্যাংক থেকে বের হয়, দেখা যায় অপর দিক থেকে একটা ট্রাক এসে প্রতিমাকে অ্যাক্সিডেন্ট করতে চায়, কিন্তু ঠিক সময়ে সেখানে আখিল এসে তাকে বাঁচিয়ে নেয়। আখিল তাকে কিছুটা দূরে নিয়ে যায় আর বলে, আমি আপনাকে ফোন করেছিলাম, বলেছিলাম বের হবেন না। তখনই সেখানে সত্যজিতের বাড়ি থেকে যে পেপারগুলো নিয়ে এসেছিল আখিল, সেগুলো প্রতিমাকে দেখায়। সেখানে আখিল সবকিছু খুলে বলতে শুরু করে। সে বলে, বানারসের যে ডেভেলপমেন্ট প্রজেক্টটা, সেখানে সত্যজিৎ এবং সুরজ একসাথে কাজ করছিল মহেন্দ্রকে সাইডে রেখে, কিন্তু মুন্না সেটা হতে দেয়নি। কারণ মুন্না এই প্রজেক্টের সব নমিনি 2 জন লোককে দিয়ে গেছে। একটা তার বড় ছেলে মহেন্দ্র, আরেকটা হচ্ছে প্রতিমা। এই প্রতিমাটা নিশ্চয়ই আপনি, আর আমি এটাও জানি এই সব কিছুর পেছনে আপনি এবং সুরজই রয়েছেন। কিন্তু আপনি এটা জানেন না, সত্যজিৎ আরও একটা উইল তৈরি করে গিয়েছিল, সেটা হচ্ছে আপনার এবং মহেন্দ্রর যদি কিছু হয়ে যায় তাহলে এই সব নমিনি আর সম্পত্তি সুরজের হয়ে যাবে। এই জন্যই সুরজ রাজবীরের সাথে মিশে আপনাকে খুন করতে চায়, যাতে সব সম্পত্তি সে নিয়ে যেতে পারে। আখিল বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে সুরজের সব গোপন তথ্য আমাকে দিয়ে যাও। কিছুক্ষণ পরেই প্রতিমা সেখানে টাকার ব্যাগটা নিয়ে চলে যায়, আর দেখা যায় আখিল এবং তার বন্ধু প্রসাদ মিলেই এই প্ল্যানটা করেছিল। অর্থাৎ সেই ট্রাকটা যেটা প্রতিমাকে খুন করার চেষ্টা করেছিল, সেটা আসলে আখিলের প্ল্যান ছিল। প্রতিমাকে ভয় দেখিয়ে সে কথাগুলো বের করে নিতে চাইছিল, আর আখিলকে দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের প্ল্যানটা কাজ করেছে। এদিকে আখিল আবারও রেশমার সাথে থানায় দেখা করতে আসে। সেখানে সে তাকে সবকিছু খুলে বলে। সে বলে, সুরজিৎ তার বাবা মুন্নাকে খুন করিয়েছে সম্পত্তি পাওয়ার লোভে, আর এর মধ্যে তোমার বাবার সত্যজিতের হাত ছিল। রেশমা বলে, ঠিক আছে, সবই বুঝলাম, এই কেসের সাথে আমার কেসের সম্পর্ক কি? আখিল বলে, তোমার বাবার খুনের মোটিভটা তুমি, আমি এবং রাজবীর ছাড়া কেউ জানে না, কিন্তু অন্যজনের কাছে তোমাকে বাবার খুন করার অনেক মোটিভ রয়েছে। কোর্টে আমরা সেটাই প্রমাণ করতে পারলে তুমি বেঁচে যাবে। অন্যদিকে আখিল থানা থেকে বের হওয়ার সাথে সাথেই সেখানে রেনু চলে আসে, আর সে আখিলের সাথে কথা বলতে থাকে। সেখানে সে তাকে আংটি দেয় একটা, বলে, তোমার বাবাই এটা আমাকে উপহারস্বরূপ দিয়েছিল, তোমার বাবা তো এখন নেই, এই আংটি দিয়ে আমি কি করব? তোমাদের বিয়েতে আমি এটা উপহার দিলাম, রেশমিকে এটা দিও। এদিকে আখিল রাতের বেলায় পিছু করতে থাকে রাজবীরের। সে দেখতে পায় রাজবীর একটা বারে যায়, সেখানে যে ড্রিঙ্কস করে। আখিলও মুখোশ পরে সেখানে যায়, যাতে তাকে সে চিনতে না পারে। এরপরে ড্রিঙ্কস করার পরে রাজবীর যখন রাতে একাই বাড়ি ফিরছিল, ঠিক তখনই একটা গান নিয়ে আখিল সেখানে চলে আসে। আখিল তাকে গান পয়েন্টে নিয়ে নেয়, কিন্তু রাজবীর তাকে হুট করে আক্রমণ করে গানটা তার হাত থেকে নিয়ে নেয়। রাজবীর বলে, তোমার জন্যই সত্যজিৎকে মরতে হয়েছে। আমি তো অনেকদিন ধরে সুযোগ খুঁজছিলাম তোমাকে খুন করার জন্য, কিন্তু আজকে সুযোগটা পেয়ে গেছি। এটা বলেই আখিলের হাতের ভিতরে একটা গুলি করে বসে। এরপরে রাজবীর আবারও আখিলকে গুলি করতে চায়। আসলে গুলিটা তখন নিকুঞ্জন করেছিল। নিকুঞ্জন এবং তার পুলিশ বাহিনী সেখানে চলে এসেছিল, যার ফলে তারা রাজবীরের হাতে গুলি করে। রাজবীর গানটা ফেলে সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় রেশমির কেসটা আবার কোর্টে ওঠে, যেখানে অপরপক্ষের উকিল প্রমাণ করে দেয় যে রেশমি তার বাবা সত্যজিৎকে খুন করেছে। ঠিক তখনই সেখানে হাতে ব্যান্ডেজ নিয়ে চলে আসে আখিল
এবং বলে গতকাল রাতে রাজবীর তার উপরে হামলা করেছিল আর সেখানে পুলিশ যেয়ে তাকে উদ্ধার করে। রাজবীর যে গানটা দিয়ে তাকে হামলা করেছিল সেটাও ছিল 9mm বুলেটের, আর ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী রাজবীরই সত্যজিৎকে খুন করেছে। আখিল নিকুঞ্জনকে বলে গতবার কোর্টে সেই অনুষ্ঠানে যে ভিডিও ফুটেজটা প্লে করা হয়েছিল সেটা যেন আবার প্লে করা হয়। দেখা যায় সেখানে রেশমির পাশাপাশি সেই অনুষ্ঠানে রাজবীরও ছিল। সেই ভিডিও ফুটেজের মাধ্যমে আখিল প্রমাণ করে দেয় যখন সত্যজিতের খুন হয়, তার উপরে গুলি চালানো হয়, তখন রাজবীরও সেই সিটে বসা ছিল না। তার কিছুক্ষণ আগেই সে উঠে কোথাও চলে যায়, কারণ গানটা পাওয়া যায় সত্যজিতের বাড়ি থেকে। সত্যজিতের বাড়িতে রাজবীর এবং রেশমা দুজনেই থাকে, দুজনেই অনুষ্ঠানে ছিল, আর দুজনেই সত্যজিতের খুন হওয়ার কিছুক্ষণ আগে উঠে সেখান থেকে চলে যায়। এখন গুলিটা কে করেছে সেটা তো বোঝা যায়নি, যার ফলে যে দোষে সাব্যস্ত রেশমি সে একই দোষে রাজবীরও সাব্যস্ত। তখনই সেখানে আখিল একটা অডিও ক্লিপ প্লে করে, যেটা ছিল সুরজ এবং রাজবীরের। সুরজ যখন তার বাবা মুন্নাকে খুন করার জন্য বলেছিল রাজবীরকে, সেই অডিও ক্লিপটাই পাশে বসে রেকর্ড করেছিল প্রতিমা। আর সেই দিন প্রতিমা এইটাই আখিলকে প্রমাণ হিসেবে দিয়েছিল। অডিও ক্লিপটা দিয়ে প্রমাণ করে দেয় যে সুরজ তার বাবাকে রাজবীরের মাধ্যমে খুন করিয়েছে, আর এর সাথে ছিল সত্যজিৎ, কারণ সুরজ এবং সত্যজিৎ বানারস ডেভেলপমেন্ট প্রজেক্টের পার্টনার ছিল একে অপরের। কিন্তু সত্যজিৎ এটা জানতো না সুরজ রাজবীরের সাথে হাত মিলিয়ে সত্যজিৎকেই খুন করে ফেলে, যাতে এই ডেভেলপমেন্ট প্রজেক্টের পুরো টাকাটা সুরজ একাই হাতিয়ে নিতে পারে। তখনই সেখানে ব্যালিস্টিক রিপোর্ট পেশ করে আখিল, যেখানে রেশমির ঘর থেকে যে গানটা পাওয়া যায় সেই গান দিয়ে খুন করা হয়নি সত্যজিৎকে, কারণ সেটার বুলেটের সাথে ব্যালিস্টিক রিপোর্ট ম্যাচ করে না। সেই দিন রাতে আখিল এবং তার বন্ধু যখন সত্যজিতের বাড়ি গিয়েছিল, সেখানে পেপার আর ডেভেলপমেন্ট প্রজেক্ট দেখার সাথে সাথে তারা একটা গানও পেয়েছিল, আর সেই গানটা ছিল রাজবীরের, আর সেই গানের বুলেটের সাথেই ব্যালিস্টিক রিপোর্টটা ম্যাচ করে যায়, যার ফলে বোঝাই যাচ্ছিল রাজবীরই খুন করেছে সত্যজিৎকে। নিকুঞ্জনও অনিচ্ছা সত্ত্বেও এটা বলতে বাধ্য হয়, হ্যাঁ, গতকাল রাতেও রাজবীর আখিলের উপরে হামলা করেছিল, আর যে গানটা দিয়ে হামলা করেছে সেটাও একই রকম 9mm বুলেটের, আর সেটার ব্যালিস্টিক রিপোর্ট সত্যজিতের বুকে পাওয়া বুলেটের ব্যালিস্টিক রিপোর্টের সাথে ম্যাচ করে যায়। এদিকে সব প্রমাণ পাওয়ার পরে কেসটা থেকে রেশমিকে অব্যাহতি দেওয়া হয়, যার ফলে রাজবীর ওয়ান্টেড হয়ে যায়। এতে রাজবীর পত্রিকায় নিউজটা দেখার পরে প্রচণ্ড রেগে যায়, আর সুরজকে থানায় ধরে নিয়ে আসা হয়। কিন্তু সুরজ বলে তার সাথে প্রতিমাও রয়েছে, কিন্তু তখনই প্রতিমা অভিনয় শুরু করে আর মহেন্দ্রকে বলে ও যা বলছে সবকিছুই মিথ্যে বলছে। এটা দেখে সুরজও অবাক হয়ে যায়। তারা দুইজনই যখন থানা থেকে চলে যাচ্ছিল, তাদের বাড়িরই কাজের লোক এসে নিকুঞ্জনের সাথে কথা বলে। মেয়েটি বলে মুন্না সাহেবকে সুরজ মারেনি, অন্য কেউ খুন করেছে। তার নামটা বলতে যাবে ঠিক তখনই তাকে ডেকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু দেখা যায় থানা থেকে বের হওয়ার সময় রোড পার হওয়ার সাথে সাথে একটা গাড়ি এসে মেয়েটিকে অ্যাক্সিডেন্ট করে, আর মেয়েটি সেখানেই মারা যায়। কিন্তু নিকুঞ্জন মেয়েটির কথা বিশ্বাস করেনি, যার ফলে সেই মেয়েটির হত্যার দায়ও সে সুরজ উপরে দেয় এবং রাজবীর কোথায় আছে সেটা জানতে চায়। এজন্য তাকে প্রচণ্ড টর্চার করা হয়। নিকুঞ্জন বলে ও আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই মেয়েটাকে তুমি মেরে ফেলেছ। কিন্তু সুরজ বলে আমি জেলের ভেতরে থেকে তাকে কিভাবে মারবো, এতে আমার কোনো হাত নেই। পরের দিনে নিকুঞ্জন দেখা করতে আসে প্রতিমার সাথে, বলে সে মেয়েটি বলেছিল মারা যাওয়ার আগে যে মুন্নাকে সুরজ খুন করেনি, তাহলে মুন্নাকে কে খুন করলো। কিন্তু নিকুঞ্জন তাকে ধমকাতে থাকে। অবশেষে ভয় পেয়ে প্রতিমা সেই দিন রাতে কি হয়েছিল সেটা বলতে শুরু করে। সেই দিন রাতে এই বাড়িতে আসে তারা, আর বাড়িতে আসার পরেই সুরজ কল করে রাজবীরকে, বলে তুমি তাড়াতাড়ি আসো। আসলে সেখানে সুরজের প্ল্যান ছিল মুন্নার খুনের অভিযোগটা সে তার বড় ছেলে মহেন্দ্রের উপরে তুলে দেবে, যার ফলে কিছু প্রমাণ সে প্রতিমাকে দেয় আর বলে এগুলো মহেন্দ্রের ঘরে রেখে আসতে। এরপরেই তারা বাড়িতে আসার পরে দেখতে পায় মুন্না মদ খেয়ে টাল হয়ে রয়েছে। এই জন্য তারা চলে যায় মহেন্দ্রের ঘরে সেই প্রমাণগুলো সেখানে রেখে আসার জন্য। ঠিক তখনই তারা চিৎকার শুনতে পায় এবং বাইরে বের হয়ে আসার পরে দেখতে পায় মুন্নার রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে রয়েছে, আর পাশে বাবু ছিল, আর তারা মহেন্দ্রের পরিবর্তে বাবুকে ফাঁসিয়ে দেয়। নিকুঞ্জন সেখান থেকে যখন বাড়ি ফিরে সে দেখে তার সাথে আখিল দেখা করতে এসেছে। আসলে তার এবং রাশমির বিয়ে, সেটার দাওয়াত দিতে এসেছে। আর সেখান থেকে যাওয়ার আগে তাকে কিছু প্রমাণ দিয়ে যায়, বলে এই কেসটাতে আপনার অনেক সাহায্য হবে। এর একদিন পর থেকেই আখিল এবং রেশমার বিয়ে শুরু হয়ে যায়, আর বিয়েতে মুকেশ এবং রেণুকেও দেখা যায়। রেশমা জানতো আখিল যখন মিষ্টির দোকানে কাজ করত, এই মুকেশ তাকে উঠতে বসতে কথা শোনাতো। এই জন্য এবার সুযোগ পেয়ে সেও মুকেশকে কথা শুনিয়ে দেয়।
এরপরে আবার বিয়ের সময় যখন কন্যাদান করা হবে ঠিক তখনই মুকেশের পরিবর্তে রেশমা ডাকে রেনুকে এবং তাকে কন্যাদান করতে বলে। এতে মুকেশ অনেক লজ্জা পায় সবার সামনে। তাদের বিয়েটা সেখানে হয়ে যায়। এদিকে রাজবীর যেখানে লুকিয়ে ছিল সেখানে পুলিশ খবর পেয়ে যায়, কিন্তু তার আগে রাজবীর সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে কিছু প্রমাণ খুঁজে পায় পান্ডিয়া, যেগুলো সে নিকুঞ্জনকে দেখায়। আর সেখানে সে একটি পত্রিকা দেখতে পায়, যেখানে পত্রিকার ছবির ভেতরে আখিল এবং রেশমার মুখের মধ্যে গুলি করেছিল রাজবীর। সেটা দেখে নিকুঞ্জনের কিছুটা সন্দেহ হয়। নিকুঞ্জন আসলে ধারণা করতে পেরেছিল রাজবীর সেখান থেকে পালিয়ে গেছে, তার মানে নিশ্চয়ই সে বিয়ে বাড়িতে যে আখিল অথবা রেশমার উপরে হামলা করবে। দিকে বাসুর রাতে রেশমা এবং আখিলকে দেখা যায়, কিন্তু রেশমা সেখানে বইয়ের পোশাক পরেছিল না। সে বলে প্রচন্ড গরম লাগছে। আখিল বলে জীবনে বাসুরাত একবারই আসে, আর আমি বই সাজিয়ে তোমাকে দেখতে চাই। আখিলের কথা রাখার জন্য আখিলকে ঘর থেকে বের করে দিয়ে রেশমা পোশাক চেঞ্জ করতে থাকে। ঠিক তখনই তাকে কল করে নিকুঞ্জন। সে বলে রাজবীর তার গোডাউন থেকে পালিয়ে গেছে, সে অবশ্যই রেশমা অথবা তোমার উপরে হামলা করবে, তুমি রেশমাকে খেয়াল রেখো। এটা শোনার পরে আখিল টেনশনে পড়ে যায়, কারণ রেশমা ঘরে একাই ছিল। সে দৌড়ে যায়, দেখতে পায় রেশমা সেখানে নেই। সেখানে দেখা যায় আয়নার ভেতরে রাজবীর লিপস্টিক দিয়ে কিছু একটা লিখে গেছে। এটা যখন নিকুঞ্জন জানতে পারে, সে আবারও সুরজের কাছে আসে এবং তাকে প্রচণ্ড পরিমাণ টর্চার করে। বলে রাজবীর রেশমাকে কোথায় নিয়ে গেছে বলো। সুরজ বারবার বলতে থাকে যে সে জানে না। রাজবীর দেখা যায় মন্দিরের একটি ঘরের ভেতরে যেখানে পুরোহিতরা থাকতো সেখানেই নিয়ে আসে রেশমাকে, কারণ এই লোকটা ছিল, অর্থাৎ এই পুরোহিত ছিল রাজবীরের অনেক কাছের একজন মানুষ, এই জন্য সে তাকে সাহায্য করছে। আখিল যেখানে রাজবীর এবং সুরজ একসাথে দেখা করত সেই মন্দিরটাতে চলে আসে। তখনই সে কিছু লেখা দেখতে পায়। সেই একই লেখা আখিল সেই আয়নার ভেতরে দেখতে পেয়েছিল। সে তখন মিলিয়ে ফেলে। আখিল বলে রাজবীর নিশ্চয়ই মোক্ষ ভবনে নিয়ে গেছে রেশমাকে, কারণ আয়নার ভেতরেও সে এটাই লিখেছিল। পাশ থেকে এই কথাটি আরও একটি ছেলে শুনে ফেলে। সে দৌড়ে সেখান থেকে চলে যায় এবং অনেকটা পথ পাড়ি দিয়ে শর্টকাটে সেখানে চলে আসে। আর সেই মোক্ষ ভবনে এসে রাজবীরকে খবরটা দিয়ে দেয়, যার ফলে রাজবীর রেশমাকে নিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু তার কিছুক্ষণ পরেই সেখানে নিকুঞ্জন এবং আখিল ফোর্স নিয়ে চলে আসে। তারা সেখানে তাদের খুঁজে পায় না। সেখানে সেই পুরোহিতরে তারা আটক করে ফেলে, কারণ আখিল বুঝতে পেরে যায় যে এখানে নিয়ে এসেছিল। রেশমার আংটিটা সেখানে তারা পরে থাকতে দেখে। এর ফলে তারা নিশ্চিত হয়ে যায় রাজবীর এখানেই রেশমাকে নিয়ে এসেছিল, কিন্তু কিছুক্ষণ আগেই হয়তো তারা পালিয়ে গেছে। নিকুঞ্জন, আখিল এবং পুরো ফোর্স সারা শহর খুঁজে বেড়াতে থাকে রেশমিকে। অন্যদিকে ড্রাগসের একটা ইঞ্জেকশন নিয়ে আসে রাজবীর, রেশমাকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই বলে তুমি সত্যজিৎকে আমার থেকে কেড়ে নিয়েছ। এর থেকে কষ্ট আমি আমার জীবনে কখনো পাইনি। ঠিক একই কষ্ট আমি তোমাকে দেব, আখিলকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে। রাজবীর রেগে গিয়ে সেখানে রেশমাকে খুন করতে চায়, তার গলা টিপে ধরে। ঠিক তখনই সেখানে একজন মহিলা এসে রাজবীরকে থামতে বলে। সেই মহিলাটা আর কেউ নয়, রেনু। এটা দেখে রেশমি অবাক হয়ে যায়, বলে তোমাকে আমি নিজের মায়ের মতো ভাবতাম, কিন্তু তার প্রতিদান তুমি এভাবে দিলে। রেনু রেশমাকে বলে তুমি আমার ফ্যামিলির লোক, আর আমি যেটা করছি বাধ্য হয়ে করছি, কিন্তু তোমাকে কথা দিলাম তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আখিল সেই কেসটা নিয়ে আবার ভাবতে থাকে যে রাজবীর রেশমাকে কিডন্যাপ কেন করলো। যদি ওর শত্রুতা থাকতোই তাহলে রাজবীর সহজেই রেশমাকে খুন করে ফেলতে পারত। এভাবে কিডন্যাপ করে নিয়ে ওকে কেন লুকিয়ে রাখছে। তখনই দেখা যায় আখিলের মোবাইলে একটি ভিডিও চলে আসে, যে ভিডিওটি পাঠিয়েছিল রাজবীর। সেখানে ভিডিওটি ছিল রেশমার নেশায় একেবারে আসক্ত ছিল। সে নেশা অবস্থায় বলতে থাকে ওরা আমাকে মেরে ফেলবে। তখনই সেখানে রাজবীর ভিডিওতে বলে রেশমাকে এমন এক ধরনের পয়জন দেওয়া হয়েছে যেটা ধীরে ধীরে রেশমাকে খুন করে ফেলবে। 3 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আর কয়েক ঘন্টা বাকি আছে। রাজবীর আর বলে যদি চাও তাহলে মাহেন্দ্রের কাছ থেকে সেই রিডেভেলপমেন্ট প্রজেক্টটা বন্ধ করো, না হলে আমি তোমাকে এবং তোমার স্ত্রীকে দুজনকেই মেরে ফেলবো। যদি বাঁচাতে পারো নিজের ওয়াইফকে বাঁচিয়ে নাও। সাথে সাথে ভিডিওর লোকেশনটা ট্রেস করতে বলে আখিল প্রসাদকে, যে ভিডিওটা কোথা থেকে সেন্ড করা হয়েছে। এদিকে প্রসাদ দেখার পরে বলে এই ভিডিওটা এনক্রিপ্টেড, এটা 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে এটার লোকেশন ট্রেস করার জন্য। আখিল বলে এখনই আমাদের মাহেন্দ্রের কাছে যাওয়া উচিত এবং তাকে যে এই ডেভেলপমেন্ট প্রজেক্টটা বন্ধ করতে বলা হবে। সেখানে একটি অনুষ্ঠান চলছিল, সেখানেই চলে যায়। নিকুঞ্জন মাহেন্দ্রের সাথে যেয়ে কথা বলে। অন্যদিকে রেনু একটা ঘরের ভিতরে এসে দেখতে পায় যে রেশমা সেখানে নেই। আর এদিকে রাজবীর একটি ভিডিও সেন্ড করে আখিলকে, যেখানে দেখানো হচ্ছিল একটা খোলা জায়গায় রেশমাকে সে পুঁতে ফেলেছে। সে বলে কয়েক ঘন্টার মধ্যেই রেশমা দোমাটকে মাটির নিচেই মারা যাবে, পারলে বাঁচিয়ে নাও। আখিল এটা দেখার পরেই গান তাক করে মাহেন্দ্রের দিকে।
সে মহেন্দ্রকে একটা গুলি করে দেয়, কারণ সে জানতো এইভাবে না হলে কোনোভাবেই ডেভেলপমেন্ট প্রজেক্টটা কিছুদিনের জন্য স্থগিত করা যাবে না। সে প্রতিমার মাথায় গান পয়েন্ট করে এবং সেখান থেকে নিকুঞ্জর হাত থেকে পালিয়ে যায়, কারণ নিকুঞ্জন তাকে বারবার সারেন্ডার করতে বলছিল। মহেন্দ্রকে গুলি করার পরে আখিল বাইক নিয়ে সেখানেই যেতে থাকে, কারণ ভিডিওতে তাকে বলা হয়েছিল সেখানেই চলে আসো যেখানে এই সবকিছু শুরু হয়েছিল। যে জায়গার উপরে বানারসের ডেভেলপমেন্ট প্রজেক্টটা শুরু হবে সেখানেই চলে আসে আখিল। রাজবীর তাকে এখানে আসতে বলেছিল, সেখানে রাজবীর ছিল। আখিল তাকে হাতে পায়ে ধরে বলে, তুমি আমাকে খুন করে ফেলো, কিন্তু রেশমির কোনো ক্ষতি করো না, তাড়াতাড়ি যে করেই হোক বলো রেশমিকে কোথায় রেখেছ। কোনোভাবে রাজবীর তাকে বলে না। অবশেষে আখিল তাকে রাগানোর জন্য বলে, তুমি তো জানো না সত্যজিৎকে আমি কিভাবে খুন করেছি, তোমার তো ফোন এসেছিল, তুমি সেখান থেকে চলে গিয়েছিল, সবার সামনে আমি তার বুকে গুলি করেছিলাম, সে ছটফট করতে করতে মারা গেছে। এতে রাজবীর রেগে যায়, তার দিকে গুলি ছোড়ে। এখানে দুজনের মধ্যেই ফাইট হয়। যখনই রাজবীর আখিলকে গুলি করতে যাবে ঠিক সেই সময়টাতে চলে আসে নিকুঞ্জন এবং তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এতে আখিল একেবারেই ভেঙে পড়ে, কারণ একমাত্র রাজবীরই জানতো যে রেশমাকে সে মাটির নিচে কোথায় গেঁথে রেখেছে। তারপরেও পুলিশরা মিলে পুরো জায়গাটা খুঁজে বের করতে থাকে। কয়েক ঘন্টা খোঁজার পরে অবশেষে একটা জায়গা থেকে রেশমিকে কবরের ভেতর থেকে উদ্ধার করা হয়, কিন্তু একটুর জন্য বেঁচে যায় সে। এদিকে রেনুকে দেখা যায় হসপিটালে রেশমাকে দেখার জন্য, কারণ সে জানতো রেশমা অজ্ঞান ছিল। রেনু যে এইসবের সাথে জড়িত সেটা রেশমি কাউকে বলার সুযোগ পায়নি। এই জন্য সেখানে আখিলকে সে সান্ত্বনা দিতে থাকে, অভিনয় করতে থাকে। তখনই সেখানে একজন নার্স চলে আসে আর আখিলকে বলে, রেশমার ড্রেস চেঞ্জ করতে হবে, আপনি এখান থেকে বের হন। আখিল বাইরে বের হয়ে নিকুঞ্জনের সাথে কথা বলতে থাকে। নিকুঞ্জন সেখান থেকে চলে যাওয়ার পরেই দৌড়ে দৌড়ে প্রসাদ হসপিটালে চলে আসে। আসলে রাজবীরের নাম্বারটা ট্রেস করতে বলেছিল, তার কল লিস্ট চেক করতে বলেছিল। সেখান থেকে একটা নাম্বার খুঁজে পেয়ে যায় যে রেশমাকে যখন কিডন্যাপ করা হয় তখন রাজবীর কার সাথে কথা বলেছিল। সেই নাম্বারটা প্রসাদ আখিলকে বলে। নাম্বারটা কয়েকবার শোনার পরেই আখিলের সন্দেহ হতে থাকে। আরে সে বুঝতে পারে এই নাম্বারটা তো রেনুর, কারণ সেই দিন বাড়িতে রেনুই তাকে কল করেছিল। আখিলের আগে থেকেই সন্দেহ ছিল রাজবীর এই সব কিছু কারো কথাই করছে, নাহলে সে আগে থেকেই রেশমিকে মেরে ফেলতে পারত। যখনই সে রেনুর ব্যাপারে জানতে পারে সে বুঝতে পেরে যায় যে রেশমার বিপদ হতে পারে। সে দৌড়ে চলে যায়, যার পরে দেখা যায় সেখানে রেশমা নেই। অন্যদিকে সেই নার্সকে অজ্ঞান করে রেখে রেনু রেশমাকে নিয়ে সে হসপিটাল থেকে পালিয়ে আসে। আখিল এবং প্রসাদ তাড়াতাড়ি বাইরে বের হয়ে চলে আসে একটা পুরাতন গোডাউনে। অন্যদিকে পান্ডিয়া নিকুঞ্জনকে কল করে যে হসপিটাল থেকে রেশমিকে কিডন্যাপ করা হয়েছে। প্রসাদ আসলে রেনুর নাম্বারটা ট্রেস করছিল, সেই ট্রেস করে তারা সেই পুরাতন বিল্ডিংটাতে চলে আসে। সেই বিল্ডিংয়ে আসার পরেই দেখা যায় প্রসাদের উপরে হামলা হয় এবং তাদের গান পয়েন্টে নিয়ে নেয় মুকেশ। সেখানে দেখা যায় রেনু রেশমা দুজনকেই অজ্ঞান করে ফেলে রেখেছিল মুকেশ। এরপরেই আখিল এবং প্রসাদকেও বেঁধে রাখে। এরপরে বসে বসে সে গান শুনতে থাকে। আর আখিল রেনুর এই অবস্থা দেখে বুঝতে পারে যে রেনুকে ফাঁসিয়েছে মুকেশ, আর তার জন্যই বাধ্য হয়ে রেনু এই কাজগুলো করেছে। আখিল বলে, এতক্ষণে আমি সবকিছু বুঝতে পারলাম, কারণ সেই দিন যখন আমি সত্যজিতের বাড়ি গিয়েছিলাম ডেভেলপমেন্ট প্রজেক্টের পেপারের সাথে আমি আপনার প্রপার্টির পেপারও দেখেছিলাম, আর সেটা আমি পুলিশকেও দিয়ে এসেছি, কিন্তু তুমি রেশমাকে উঠিয়ে আনলে কেন? সে তো তোমার ভাতিজি। তখন মুকেশ বলতে শুরু করে যে আমার দোকানের থেকে পছন্দের অন্য কিছু নেই, দোকান আমার সবকিছু। কিন্তু সেই দোকানের উপরেই হাত দিয়েছিল মুন্না, টাকা চাইছিল, কিন্তু সেই টাকাটা আমার কাছে ছিল না। আমি ওর কাছে গিয়ে হাত জোর করছিলাম, 2 মাসের সময় চেয়েছিলাম। আসলে মুন্না এবং সত্যজিতের বানারসের ডেভেলপমেন্ট প্রজেক্টের ভেতরে চলে এসেছিল মুকেশের মিষ্টির দোকান, এছাড়া আরো অনেক দোকান এসেছিল, যার ফলে সেই দোকানগুলো ভাঙতে হতো, কিন্তু মুকেশ এটা চায়নি। মুকেশ 2 বছর আগেই দোকান বড় করার জন্য মুন্নার কাছ থেকে টাকা নিয়েছিল। এই জন্য মুকেশ যখন সেই দোকান ছাড়তে রাজি না হয়, মুন্না বারবার সেই টাকাগুলো চেয়ে বসে। এরপরে মুকেশ যখন তার কাছে সময় চাইতে যায়, সে তার স্ত্রী এবং তার মাকে নিয়ে খারাপ কথা বলে, তাকে নিয়ে খারাপ কথা বলে। এতে মুকেশ রেগে যায়। এই জন্য ডেভেলপমেন্ট প্রজেক্টটা যাতে এগিয়ে যেতে না পারে আর সেই দোকানটাও যাতে ভাঙতে না হয়, রেগে গিয়ে মুকেশ মুন্নার উপরে হামলা করে এবং তাকে সেখানে খুন করে ফেলে। কিন্তু পালিয়ে যাওয়ার সময় সেই বাড়িরই কাজের মেয়ে তাকে দেখে ফেলে। মুকেশ এটা বুঝতে পেরে যায়। এই জন্যই মেয়েটি যখন পুলিশের কাছে সবকিছু বলতে যাবে ঠিক ওই সময়টাতে মুকেশ সেখানে এসে মেয়েটিকে খুন করে ফেলে। মুকেশ বলতে থাকে,
এত কিছু করার পরেও মাহেন্দ্র যখন আবারও রিডেভেলপমেন্ট প্রজেক্টটা শুরু করছিল ঠিক তখনই সেটা বন্ধ করার জন্য রেশমাকে উঠিয়ে আনতে হয়েছে। আমি জানতাম তুমি রেশমাকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারবে, এই জন্য তোমাকে দিয়ে সেই ডেভেলপমেন্ট প্রজেক্টটা আমি বন্ধ করে দিয়েছি। এদিকে সিসিটিভি ফুটেজ থেকে রেনু যে রেশমাকে উঠিয়ে নিয়ে এসেছে সেটা নিকুঞ্জন পান্ডিয়া দেখে ফেলে এবং সেখানে সেই লোকটাকে নিয়ে আসে যে বানারসের সব খবর রাখত এবং এই গাড়িটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে এবং কোথায় দিয়ে যাচ্ছিল সেই খবরও সেই লোকটার কাছে ছিল। পুলিশ সেই খবর পাওয়া মাত্রই সেখানে আসতে শুরু করে। মুকেশ আরও বলতে থাকে, যখনই মুন্নার মার্ডার কেসে বাবু ফেসে যায় আমি ভেবেছিলাম আমি বেঁচে গেছি, কিন্তু তুমি এই কেসটার পিছিয়েই পড়েছিলে। অবশেষে তোমাকে পিছু ছাড়ানোর জন্য আমি রাজবীরের সাথে হাত মেলাই। মুকেশ সেখানে প্রসাদ এবং আখিলকে ফাঁসি দিয়ে ঝুলানোর চেষ্টা করে। যখনই মুকেশ তাদের ফাঁসিতে ঝুলাতে যাবে তখনই পুলিশ আসে, তাদের মধ্যে ফায়ার হতে শুরু করে। অন্যদিকে মহেন্দ্র যখন জানতে পারে যে তার বাবাকে সেই মেরেছে অর্থাৎ মুকেশ মেরেছে, এছাড়া ডেভেলপমেন্ট প্রজেক্টও সেও বন্ধ করতে চেয়েছিল, মহেন্দ্র সেখানে চলে আসে এবং তার উপরে ফায়ার করতে শুরু করে। তখনই দেখা যায় যে নিকুঞ্জন সেই অনুষ্ঠানে যে মহেন্দ্রের সাথে কথা বলেছিল, যে বলেছিল আপনার বাবার খুনিকে আমরা বের করব, কিন্তু তার জন্য আমাকে সাহায্য করতে হবে। তবে নিকুঞ্জন, আখিল এবং মহেন্দ্র মিলে সেই পার্টির নাটকটা করেছিল, অর্থাৎ আখিল যে তাকে গুলি করবে মহেন্দ্র এটা জানতো, যাতে মুকেশ বাইরে আসে। আখিল সেখানে চিৎকার করে বলে, আমি জানতাম এর পেছনে অন্য কেউ রয়েছে, কারণ যখনই আমি রেনুকে দেখেছিলাম সে রেশমিকে কিডন্যাপ করে নিয়ে আসছে তখনই আমি বুঝতে পেরেছিলাম এর পেছনে হয়তোবা আপনিই রয়েছেন, কারণ রেনু রেশমির কন্যাদান করেছে, সে কখনোই তার ক্ষতি করতে পারে না। দেখা যায় গোলাগুলিতে একটা গুলি মুকেশের হাতে লাগে, তখনই সে নিজেকে বাঁচানোর জন্য সেখানে রেনুকে আশ্রয় নেয়, রেনুর মাথায় গান পয়েন্ট করে। মুকেশ রেনুকে নিয়ে একটা বিল্ডিংয়ের ভেতরে পালিয়ে থাকে এবং পুলিশরা তাকে সেদিক থেকে ফায়ার করতে শুরু করে। তো সেখানে অনেকগুলো তেলের ড্রাম ছিল, যার ফলে গোলাগুলির একটা পর্যায়ে সেই ড্রামগুলোতে গুলি লেগে যায় আর সেখানে আগুন ধরে ব্লাস্ট হয়ে যায়। অতঃপর সেখানে মুকেশ এবং রেনু মারা যায়। সবকিছু ঠিক হয়ে যাওয়ার কিছুদিন পরে রেশমা এবং আখিলকে একসাথে বসে কথা বলতে দেখা যায়। সেখানে নিকুঞ্জনও ছিল, পান্ডেও ছিল। নিকুঞ্জন তাকে জিজ্ঞেস করে, সবকিছুই বুঝলাম, কিন্তু সত্যজিৎকে তুমি কিভাবে খুন করলে সেটা বলো। অবশেষে আখিল বলতে শুরু করে যে সেই দিন অনুষ্ঠানের আগেই সেখানে আখিল একটা গুলি করেছিল, সেটা ছিল 8mm এর বুলেট দ্বারা। এরপরে আখিল যখনই সত্যজিৎকে গুলি করতে যাবে ঠিক তার আগেই প্রসাদ সেখানে কল করে রাজবীরকে এবং তাকে সেখান থেকে ডেকে নিয়ে আসে। অন্যদিকে আখিল 9mm এর একটি গান দিয়ে সত্যজিৎকে শুট করে, কিন্তু যখনই পুলিশ তাকে ধরতে আসবে আখিল গানটা রেখে সারেন্ডার করে আর নিচ থেকে সেই গানটা চেঞ্জ করে দেয় পেছন থেকে লুকিয়ে প্রসাদ, যেটা ছিল একটা 8mm এর গান, যার ফলে পুলিশরা বুঝতে পারেনি যে সেখানে 9mm এর গান দ্বারা গুলি করা হয়েছিল। নিকুঞ্জন পান্ডিয়ার সেখান থেকে চলে যায়। এদিকে আখিল এবং রেশমাকে দেখানো হয় যেখানে তাদের পথ থেকে সব বাধা দূর হয়ে গেছে, অবশেষে তারা এক হতে পেরেছে। এখানেই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। যদিও ওয়েব সিরিজটি একটু পেঁচানো ছিল, কিন্তু তারপরেও বুঝিয়ে বলার চেষ্টা করেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি থেকে কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।